brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। 5টার 5 নিয়ে আপনাদের সঙ্গে আমি আহেলি। অন্যান্য খবরের দিকে অবশ্যই নজর রাখবো, তবে এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদের জানাতে হচ্ছে এবার কি কাটতে চলেছে নিয়োগের কাঁটা, কারণ ওবিসি সংরক্ষণ মামলায় সরে দাঁড়ালো রাজ্য। সুপ্রিম কোর্ট থেকে সরে দাঁড়ালো রাজ্য সরকার। ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায়ের স্বীকৃতি বাতিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় মমতা সরকার, আর সেই মামলা থেকেই এবার সরে দাঁড়ালো রাজ্য। আরো বিস্তারিত জানবো রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, তাহলে কি এবার নিয়োগের কাঁটা কাটতে চলেছে? একেবারেই দেখো, যে খবর ওবিসি সংরক্ষণ মামলায় সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার সরে দাঁড়ালো। আমরা জানি যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এসেছিল কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে। রাজ্যে সরকার বদলের পর অত্যন্ত বড় পদক্ষেপ, সর্বোচ্চ আদালতে সেই আপিল প্রত্যাহার করে নিল রাজীব, শোনা যাচ্ছে? রাজীবের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অত্যন্ত এই বড় খবর, ওবিসি সংরক্ষণ মামলায় সরে দাঁড়ালো রাজ্য। সুপ্রিম কোর্ট থেকে সরে দাঁড়ালো রাজ্য সরকার। ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায়ের স্বীকৃতি বাতিল। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। মমতার সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার বিড়ম্বনা, সর্বোচ্চ আদালতের আগে আর্জি এবার প্রত্যাহার করে নিল শুভেন্দু অধিকারীর সরকার। আর এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি নিয়োগের কাঁটা কাটতে চলেছে? ওবিসি সংরক্ষণ মামলায় সরে দাঁড়ালো রাজ্য। সুপ্রিম কোর্ট থেকে সরে দাঁড়ালো রাজ্য সরকার। গতকাল এ নিয়ে ইঙ্গিতও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনাবো সেই বক্তব্য। বিধানসভা আইন আনলে হবে না, সুপ্রিম কোর্টে গেছিল বিগত রাজ্য সরকার। আজকে সুপ্রিম কোর্টের সামার খুলেছে 8ই জুলাই। আজকে মেনশন করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলার ক্ষেত্রে বেরিয়ে আসবে, এক্সিট করবে। তার ফলে যে 6000-এর পরীক্ষা আপনার মৌখিক হয়ে গেছে, বাকি যে 6000-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। আর আমরা সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী কোনো রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়াতে থাকবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতকালের বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে। কথা বলবো রাজীবের সঙ্গে, যোগাযোগ করেছি আমরা আবার, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার গতকালের বক্তব্য তিনি ইঙ্গিত দিয়েছিলেন এবং তারপরেই আজ এই বড় ডেভেলপমেন্ট। একেবারেই অত্যন্ত বড় এই সিদ্ধান্ত। রাজ্য সরকার তারা মামলা লড়বে না, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় তারা মেনে নিচ্ছে। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি যে 77টি সম্প্রদায়ের স্বীকৃতি দেওয়া হয়েছিল, ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল। এই তালিকায় থাকা 75টি সম্প্রদায়ই ছিল কিন্তু মুসলিম সম্প্রদায়। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, যেখানে এই তালিকাকে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার, পরিবর্তিত রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে আজকে যখন সলিসিটর জেনারেল এই কথা বলেন, তখন কিন্তু প্রত্যাহার করা হয়। কমিশনের পক্ষে কিন্তু আদালতে সওয়াল করেন আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়। এরপর রাজ্যের আবেদন প্রত্যাহারের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। তবে আদালত জানিয়ে দেয় এই মামলায় অন্য কোনো ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে স্বাধীনভাবে নিজেদের আপিল দায়ের করতে পারবেন। কিন্তু আপাতত এই মামলায় জলঢালা হলো বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ ওবিসি সংরক্ষণ মামলায় দীর্ঘ যে আইনি জটিলতা ছিল, সেই জটিলতা কাটলো এমনটাই মনে করা হচ্ছে। এক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে যে ওবিসি শংসাপত্রের কারণে বহু ক্ষেত্রে চাকরির পরীক্ষায় সমস্যা দাঁড়িয়েছিল, সেই সমস্যা কিন্তু মিটলো, যা অত্যন্ত বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডেভেলপমেন্টের পর 5টার 5-এ আজ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেই আলোচনায় আমরা ফিরি। ঘাট পাত্র
পাচ্ছে না কালীঘাট তৃণমূল তাদের বিড়ম্বনা যেন আর শেষ হচ্ছে না। যদি আমরা পালাবদলের পর থেকে দেখি তাহলে একের পর এক ঘটনা কালীঘাট তৃণমূলকে এই মুহূর্তে একেবারে কোণঠাসা করে দিয়েছে। আর এরই মধ্যে এনডিএর বৃহত্তম শরিক হচ্ছেন তৃণমূল ত্যাগীরা। এনসিপিআই এর সাংসদরা এবার এনডিএর সব থেকে বড় শরিক। আর অন্যদিকে ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ, সেই সমাবেশ যে 21শে জুলাইয়ের সমাবেশ, সেই সমাবেশে নিয়েও ইতিমধ্যেই একটা টানা পড়েন। অন্যদিকে আমরা দেখলাম যে ঋতব্রত তৃণমূল তারা ইতিমধ্যেই 21শে জুলাই পালনের অনুমতি পেয়ে গিয়েছে, কিন্তু মমতার তৃণমূল অর্থাৎ কালীঘাট তৃণমূল তারা এখনো 21শে জুলাই কি কোথায় করবেন, কিভাবে করবেন সেটা নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে। সব মিলিয়ে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এবং রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। আমি রাজীবের কাছে শুরুতে যাব, কারণ রাজীব, এনডিএর বৃহত্তম শরিক হচ্ছেন তৃণমূল ত্যাগীরা, যারা এনসিপিআই তে ইতিমধ্যেই যোগদান করেছেন। এটা তো অনেক বড় ডেভেলপমেন্ট হয়ে গেল। একেবারেই দেখো, তারা ইচ্ছা প্রকাশ করেছিলেন, তারা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছিলেন এবং তাদের আর্জি জানিয়েছিলেন, কিন্তু স্বীকৃতির একটা বিষয় ছিল। সংসদের বাদল অধিবেশন 20 জুলাই শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে গতকাল দেখা করেছেন এনসিপিআই এর তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা, এবং এই সিদ্ধান্ত খুব শীঘ্রই আসতে চলেছে। আমরা জানতে পারছি যে আগামী রবিবার সর্বদল বৈঠক রয়েছে। সেই সর্বদল বৈঠকের পর সন্ধেবেলায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদাররা আবার স্পিকারের সঙ্গে দেখা করবেন, এবং শুধু তাই নয়, সেই দেখায় কিন্তু তাদের মিলবে স্বীকৃতি এবং তাদের ট্রেজারি বেঞ্চের কাছে বসার সুবিধা, তাদের আসন বন্টন করে দেওয়া হবে। শুধু তাই নয়, পাশাপাশি তাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এবং দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার এবং উপনেতা শতাব্দী রায় থাকছেন। অত্যন্ত বড় এই খবর, এবং সব থেকে বড় খবর, এনডিএ শিবিরে যে কটি রাজনৈতিক দল রয়েছে বিজেপির পর, তার মধ্যে এই এনসিপিআই অর্থাৎ যারা দলত্যাগী তৃণমূল ছেড়ে যারা এনসিপিআই যোগ দিয়েছেন তারাই হবেন বড় শরিক। এবং এই বড় শরিক দলের মধ্যে কিন্তু 3 জন মুসলিম সাংসদ রয়েছেন, যা অত্যন্ত বড় খবর, কারণ এতদিনের বিজেপি সরকারে একজনও সংখ্যালঘু সাংসদ ছিলেন না। বাংলা থেকে জিতে আসা এনসিপিআই এর মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে 3 জন সাংসদ রয়েছেন। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এই 20 জন সাংসদের নিজেদের এলাকার উন্নয়নে কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং তারপর এই যে এনসিপিআই তারা এনডিএ তে চলে যাওয়ার পর এনডিএ সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লোকসভায় মোট 543টি আসন, সেখানে এনডিএ 298 এ রয়েছে, এনসিপিআই এর 20 জন সাংসদ রয়েছে, আদার্স রয়েছেন 225 জন। আর এই এনসিপিআই এর 20 জন তারা যদি এখন তারা যোগদান করছেন এনডিএ শিবিরে, তাহলে সব মিলিয়ে এই মুহূর্তে এনডিএ শিবিরের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 318। এটা অত্যন্ত বড় একটা ডেভেলপমেন্ট লোকসভার ক্ষেত্রে। সব মিলে রাজনৈতিক মহল থেকে স্বাভাবিকভাবে এই ঘটনায় প্রতিক্রিয়া উঠে আসছে। কে কি বলছেন চলুন শুনে নি। যখন কর্মীদের পাশে দাঁড়াবার কথা, তখন আপনারা দল বদল করে বিজেপির বন্ধু সাজতে যাচ্ছেন। চূড়ান্ত এই বিশ্বাসঘাতকতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অতীতেও করেছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে পদ নিতেন। এরা যেভাবে এদের যা বক্তব্য সেগুলো 4 মের পর বলতে হলো কেন? মমতা ব্যানার্জি যদি আজ মুখ্যমন্ত্রী থাকতেন তাহলে তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এরাই তো মমতাদিকে ঘিরে থাকতেন, যে কজন আছে সব কজন। এনডিএ একটা আলাদা শক্তি, পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যরকম। আমাদের কোনো দিল্লি লাইন বা বেঙ্গল লাইন বলে কোনো আলাদা কিছু হয় না। আমরা এখানে বাঙালির ভোটে জিতেছি, বাঙালির যে ইচ্ছে তাকে মান্যতা দিচ্ছি। এই মুহূর্তে রাজ্যকে প্রথম শ্রেণীর 3টি রাজ্যের মধ্যে একটিতে পরিণত করার সাধনা চলছে, সেটা সবাই জানেন। রাজ্য সরকার একের পর এক যেসব সিদ্ধান্ত ধারাবাহিকভাবে নিচ্ছেন তাতে রাজ্য সরকারের দ্বারা পশ্চিমবঙ্গবাসী নিজেদের উপকৃত বলে মনে করছেন। সুতরাং এই বিষয়ে বাকি যা বলার কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন, এনডিএর দায়িত্বে যারা আছেন তারা বলবেন। এনডিএ যখন একদিকে শক্তিশালী হলো, তখন কালীঘাট তৃণমূল তাদের কি অবস্থা হয়েছে আপনাদের জানাতেই হচ্ছে। কারণ 21শে জুলাই আপনারা জানেন যে তৃণমূলের অন্যতম মেগা ইভেন্ট। আর এই মুহূর্তে তৃণমূলের 2টি ভাগ।
এক তৃণমূল অর্থাৎ ঋতব্রত তৃণমূল তারা 21শে জুলাই পালন নিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন, আর অন্যদিকে মমতা শিবির তারা এখনো পর্যন্ত বুঝতেই পারছেন না তারা 21শে জুলাই কিভাবে পালন করবেন, কারণ রীতিমতো ব্রিগেডে পালনে তারা অনীহা প্রকাশ করছেন। মমতা শিবিরকে ব্রিগেডে অনুমতি পুলিশ দিতে চায়, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে ব্রিগেড নিতে কালীঘাটের তৃণমূল তারা রাজিই নয়। কেন রাজি নয়, একটু প্রবীরের কাছে চলে যাই। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গেই রয়েছেন। প্রবীর, কালীঘাট তৃণমূল কি ভাবছে? ব্রিগেড ভরবে না, তাই কি এত অনীহা? দেখো, কালীঘাট শিবির 21শে জুলাই কোথায় করবে 14ই জুলাই আজকে বিকাল 5টা পর্যন্ত, সেটা কিন্তু পুরোটাই অনিশ্চয়তার মুখে। আর মাঝখানে কটা দিন বাকি রয়েছে। একটা হচ্ছে কলকাতা হাইকোর্টে মামলা চলছে ভিক্টোরিয়া হাউসের সামনে করানি। অন্যদিকে গতকাল যে কালীঘাট শিবিরের দুজন সাংসদ এবং বিধায়ক দুজন গিয়েছিলেন, সেখানে তারা ডোরিনা ক্রসিংয়ের কথা বলেছেন। ডোরিনা ক্রসিংয়ের অনুমতি এখন পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আজকে সেই অনুমতি আসেনি। পাশাপাশি দাঁড়িয়ে কলকাতা পুলিশ গতকাল প্রস্তাব দিয়েছে ব্রিগেডে করার জন্য, কিন্তু সেই ব্রিগেডে করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট শিবির তারা কিন্তু পরিষ্কার জানিয়ে এসছেন ব্রিগেডে তারা করবেন না। তার কারণ হিসাবে বর্ষা, জলজমা, কাদা, বৃষ্টি, বিভিন্ন উদাহরণ তুলে ধরে তারা বলেছেন ব্রিগেডে করা সম্ভব নয়। ফলে এখন তারা কোথায় করবেন, যেহেতু পুলিশ ডোরিনা ক্রসিং নিয়ে এখন পর্যন্ত কিছু বলেনি, হাইকোর্টে হিয়ারিং চলছে, ফলে কোথায় করবেন 21শে জুলাই কীভাবে, সেটা পুরোটাই অনিশ্চয়তার মুখে। আর কলকাতা পুলিশ ব্রিগেড দিলেও সেই ব্রিগেডে যেতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি শিবির বলছেন বর্ষা। বিজেপি ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে, যেহেতু ব্রিগেড ভরবে না, এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে বিভক্ত তৃণমূল কংগ্রেস, কর্মীরা কোথায় যাবেন, কার 21শে জুলাই যাবেন কর্মীরা বুঝতে পারছেন না। ক্ষমতায় চলে যাওয়ার পর প্রচুর কর্মী বাড়িতে এমনি বসে গেছেন, কিছু কর্মী হয়তো দলবদল করার কথা ভাবছেন। ফলে তার এমনিতে ভিড় হওয়ার সম্ভাবনা নেই, তার উপর যদি ব্রিগেড হয় সেখানে তো আরোই লোক হবে না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির তারা ব্রিগেডে যেতে চাইছে না বলে কটাক্ষ করছে বিজেপি। সুতরাং এখন দেখার বিষয় যে কলকাতা পুলিশ ডোরিনা ক্রসিং নিয়ে কী বলছে, হাইকোর্ট কী বলছে ভিক্টোরিয়া হাউস নিয়ে, এবং সর্বশেষে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী শিবির 21শে জুলাই কোথায় কীভাবে পালন করছে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। একেবারেই প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। কালীঘাট তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে আমি একটু শুনি। শোভনদেব চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষের বক্তব্য শুনুন। ব্রিগেড কেন যাবো আমরা? ব্রিগেড যাবো কেন? এই জল কাদায় কেউ ব্রিগেডে মিটিং করে নাকি? একবারে গোড়ালি ডুবে যাওয়া জল হয়। আমরা করে দেখেছি তো, একবার না দুবার আমাদের ব্রিগেডে মিটিং হয়েছে, যখন জল বৃষ্টিও হয়েছে, প্রচণ্ড অসুবিধা হয়। শহীদ মিনার আরও খারাপ। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালের 21শে জুলাই নো আই কার্ড নো ভোট স্লোগান দিয়ে যে মহাকরণ অবরোধ ডাক দিয়েছিলেন, এবং তার মূল দাবি ছিল, কারণ মুখ্য নির্বাচন অফিসার তিনি তখন মহাকরণে বসতেন, তো সেই জায়গায় 14 জনের মৃত্যু, মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার চেষ্টা, শতাধিক জখম। তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটি শহীদ তর্পণ পালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতে যারা আছেন তারা শহীদ তর্পণ করেন। এবারও হবে আইন মাফিক। বিজেপি আর বিজেপির বি টিম, বালিশ তৃণমূল, তো বিজেপি আর বালিশ তৃণমূল দুপক্ষ মিলিয়ে ব্রিগেড করুক না, আমরা তো চ্যালেঞ্জ করছি, করুক না ব্রিগেড। দাঁড়াবার অবস্থা নেই ওখানে। কর্মীরা যাবেন কি করে, কর্মীরা বসবেন কি করে, কিভাবে সভা হবে? 2011 সালে আমরা একবার করেছিলাম, পরে বোঝা গেছে যে না, ওটা ওই সময় ওই মরশুমে করাটা ঠিক হয়নি, কারণ কর্মীদের খুব অসুবিধা হয়েছে। তো ফলে ব্রিগেডটা একটা বর্ষাকালে জুলাই মাসে ব্রিগেডে এইসব আলোচনাটাই একটা অসার বস্তু। কুণাল ঘোষ তার বক্তব্য আপনারা শুনছিলেন। আর এই অজুহাতকে সামনে রেখেই, হ্যাঁ অজুহাত, এটাই রাজ্যের শাসক দল বলছেন, এই অজুহাতকে সামনে রেখেই ভিক্টোরিয়া হাউস সেই সামনের যে রাস্তা, সেই রাস্তাটা বেছে নিতে একেবারে অনড় কালীঘাট তৃণমূল। 21শে জুলাইয়ের সমাবেশ তারা সেখানেই পালন করতে চান। তারা বারবার বলছেন যে এত বছর ধরে তো সমাবেশে কোনো অসুবিধা হয়নি, কোভিড কাল ছাড়া 33 বছর একই জায়গায় সমাবেশ হয়েছে, তাহলে এবার কেন নয়? অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অর্ণবাংশ, ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই পালনে একেবারে অনড় কালীঘাট, তাদের যা যুক্তি
যুক্তি, সেই যুক্তিকে তো রাজ্যের শাসক দল অজুহাত বলে কটাক্ষ করছে। দেখো, একদমই তারা অজুহাত বলছে শাসক দল, কিন্তু 21শে জুলাই সভা করতে চায় কালীঘাট শিবির ভিক্টোরিয়ার সামনেই। তার সপক্ষে তাদের কিছু যুক্তি রয়েছে, যা যুক্তি তারা আগামীকাল কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরবে, যেখানে আগামীকাল হিয়ারিং রয়েছে। তাদের মূল পয়েন্ট হচ্ছে এটা যে প্রতি বছর সেখানে সমাবেশ তারা করে আসছেন এবং সেক্ষেত্রে সহকর্মীরা তারা সবাই ওখানে জড়ো হন। এত বছর ধরে ওখানে হচ্ছে, কোনো সমস্যা হয়নি। কোভিডের টাইমটা আমরা বন্ধ ছিলাম, কিন্তু এখন কেন আমরা করবো না? পুলিশের অতি সক্রিয়তার জন্য সেখানে 100 ধারা জারি করা হয়েছে এবং সেটা কোনোভাবেই সম্ভব না। আর ব্রিগেডে করা কোনোভাবেই সম্ভব না, এখন বর্ষাকাল কাদা হচ্ছে। এই একাধিক যুক্তিকে তারা সামনে রেখে মামলা লড়তে চাইছে। আগামীকাল সেই মামলা শুনানি, আগামীকাল ধার্য হয়ে যাবে যে কালীঘাট শিবির তারা এখানে সমাবেশ তারা করতে পারবেন কি পারবেন না। অর্ণবাংশু, নজর রাখো। ধন্যবাদ তোমায়। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কালীঘাট তৃণমূলকে নিয়ে যখন কথা হচ্ছে, তখন কালীঘাট তৃণমূলের অন্যতম নেতা মদন মিত্র, তার একটা আপডেট আপনাদের দিয়ে রাখি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের চাপ বাড়ছে। মদন মিত্রের 2 ছেলে এবং স্ত্রীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সপ্তাহে শ্রীজিও কমপ্লেক্সের ইডির তরফ থেকে তাদের তলব করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চাপ বাড়ল মদন মিত্রের। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, কি আপডেট? দেখো, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এবার মদন মিত্র 2 পুত্র এবং তার স্ত্রীকে তলব করা হয়েছে, এমনটাই ইডি সূত্রে আমরা জানতে পারছি। মূলত কামারহাটি পুরসভাতে 125 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মদন মিত্রর বাড়িতে এবং একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সাম্প্রতিককালে। এবং সেখান থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে বা ডিজিটাল এভিডেন্স উদ্ধার হয়েছে, তার ভিত্তিতে তদন্তকারীরা মনে করছে যে মদন মিত্র 2 পুত্র, 2 ছেলে এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। মূলত এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার এই দুর্নীতির টাকা কোন রকম ভাবে মদন মিত্রর এই 2 পুত্রর অ্যাকাউন্টে গিয়েছে কিনা বা তাদের কাছে পৌঁছেছে কিনা, বা তার যে তার স্ত্রীর অ্যাকাউন্টে কোনোভাবে গিয়েছে কিনা, সে বিষয়টাই তদন্তকারীরা যাচাই করতে চায়। মূলত আগামী 22 তারিখ এবং 23 তারিখ সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে মদন মিত্রর পরিবারের সদস্য অর্থাৎ তার 2 ছেলে এবং তার স্ত্রীকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, এমনটাই ইডি সূত্রে আমরা জানতে পারছি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে তাদেরকে হাজিরার পাশাপাশি বেশ কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। বিক্রম, ধন্যবাদ। এদিকে বিজেপি রাজ্য সভাপতি তার একটি কড়া বার্তার সামনে এসেছে। আপনাদের না জানালেই নয়, কোনো পুজোয় কোনো দখলদারি চলবে না। পুজোয় রাজনৈতিক দখলদারি চলবে না। দলীয় কর্মীদের কড়া বার্তা শ্রমিক ভট্টাচার্যের। কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি হচ্ছেন না, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কোনো পুজোয় কোনো দখলদারি চলবে না, এই কথা একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি করার জন্য তাকে জানানো হয়েছিল, তার কাছে রীতিমতো প্রস্তাব গিয়েছিল এবং সে বিষয়ে একেবারে স্পষ্ট তিনি জানিয়ে দিলেন যে কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি তিনি হচ্ছেন না। তার পোস্ট এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। আমি কোনো পুজোর সভাপতি হব না, শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়ে দিলেন একথা। দুর্গাপুজো কমিটিতেও তারা আমার কাছে এসেছিলেন। আমি বলেছি আমি সর্বপ্রকার সহযোগিতা করব। আমি এখনো পর্যন্ত কোনো জায়গার চেয়ারম্যান, কোনো জায়গার সভাপতি হব এরকম কোনো কথা আমি বলিনি। আমাকে ওরা একটা খুঁটি পুজোর উদ্বোধন করেছেন, সেটা আমি 16 তারিখ যাব। পুজো কমিটি দখলের রাজনীতি, ক্লাব দখলের রাজনীতি বিজেপি করছে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।